আসসালামু আলাইকুম সবাইকে। রাসায়নিক পরিবর্তনের এই ক্লাসে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যেই কোর্সের ক্লাস করতেছি সেটা হচ্ছে আমাদের এগ্রি প্লাস জিএসটি, যে লাস্ট ইয়ার প্রোগ্রামটা চলছে সেখানে। সো আমরা এগ্রি পার্টের ক্লাসটা করে ফেলছি, এখন আমাদের জিএসটি পার্টের ক্লাসটা আমি কন্ডাক্ট করব। সো ইনশাল্লাহ আমরা সেরা একটা ক্লাস করব, তোমাদের অনেক অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে এখান থেকে। সো জিএসটিতে একটু ইঞ্জিনিয়ারিং টাইপ আসবে, কিছু ম্যাথমেটিক্যাল পার্ট, কিছু কনসেপচুয়াল পার্ট তোমাকে একটু থিঙ্ক করা লাগবে, ভাবা লাগবে। সো ইনশাল্লাহ আমরা এখান থেকে একটা সর্বোচ্চ আউটপুট নিয়ে আসতে পারবো যদি আমরা এভাবে ক্লাসটা করি যে ভাইয়া একটা কোশ্চিন আমি দিচ্ছি, তুমি আগে নিজের এতদিন তো পড়ছো, পড়ার উপর বেস করে একটু ট্রাই করো, তারপর ভাইয়ার অ্যান্সারের সাথে মিলাই নাও। ভাইয়া যে অ্যাপ্রোচটা দেখাচ্ছে সেই অ্যাপ্রোচটা যদি তোমার কাছে ফ্রুটফুল মনে হয় অবশ্যই সেটা তুমি অ্যাডাপ্ট করার লাস্ট মোমেন্টে ট্রাই করবা। তাহলে ইনশাআল্লাহ ভাইয়া যেমন বলছে না এগ্রিতে 35তম স্থান পাইছে, তুমি এর থেকে বেটার একটা পজিশন ইনশাআল্লাহ হোল্ড করতে পারবা। সেই বিশ্বাসটা রেখে ক্লাসটা শুরু করো। সো তাহলে আমরা চলো শুরু করতেছি। আমাদের প্রথম যে কোশ্চেনটা দিচ্ছে জিএসটি 20-21-এর। সো এই সময় শর্ট সিলেবাস ফুল সিলেবাসের ব্যাপারটা ছিল না, ফুল সিলেবাসের কোশ্চেনটা হয়েছিল। সো আমরা ফুল সিলেবাস থেকে এখানে একটা কোশ্চেন রাখছি। এই কোশ্চেনটা দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি না, তোমার মনে হইতে পারে একটু টাফ, আমরা এটা আর একটু মাথা খোলার পরে আমরা এটা দেখাই দিব। আমরা এখান থেকে শুরু করি। নাইট্রোজেন প্লাস 3 অণু হাইড্রোজেন বিক্রিয়া করে 2 অণু অ্যামোনিয়া তৈরি করছে, ঠিক আছে। এই বিক্রিয়াটা এমনিতেই আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়া, ডেল্টা এস এর ভ্যালু নেগেটিভ দেখে। সো এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। সো তাপ উৎপাদী বিক্রিয়া আমাকে জিজ্ঞাসা করছে, তাপ উৎপাদী বিক্রিয়া আমাকে জিজ্ঞাসা করছে কি করলে এই উৎপাদ মানে অ্যামোনিয়ার উৎপাদন কমাবে, কি করলে অ্যামোনিয়ার উৎপাদনটা কমে যাবে। আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ এমনিতে উৎপন্ন হচ্ছে, তাহলে তাপটাকে যদি আমি কমাই দিই, তাপ কমাইলে আমার হচ্ছে পজিটিভ ঘটনা, তখন উৎপাদটা বেড়ে যাবে। মানে এটা হচ্ছে আমার উৎপাদ বেড়ে যাবে। উৎপাদ বাড়তে গেলে কি হয়, উৎপাদ বামের থেকে ডানের দিকে থাকে, ডানে যায়, বিক্রিয়াটার সাম্যাবস্থাটা বাম থেকে ডানে যায়। এই বিক্রিয়াকে বলা হয় সম্মুখমুখী বিক্রিয়া হয়, ঠিক আছে। তা আমার কোশ্চেনটা করছে জাস্ট অপোজিট, যে আমাকে কি করালে উৎপাদটা কমে যাবে। তাহলে তাপমাত্রা যদি কমাইলে উৎপাদ বাড়ে, তাহলে তাপমাত্রা তাপ উৎপাদী বিক্রিয়া আমি বাড়াই দিব, তখন আমার কি হবে ভাইয়া, উৎপাদটা কমে যাবে। উৎপাদ কমার উদ্দেশ্য কি, উৎপাদ ভেঙে যাচ্ছে, উৎপাদ ডানে থেকে ভেঙে ভেঙে বামে আসতেছে, মানে বিক্রিয়াটা ডান সাম্যাবস্থাটা ডান থেকে বামে আসতেছে, বিক্রিয়াটা হয়ে যাচ্ছে ভাইয়া কি পশ্চাৎমুখী বিক্রিয়া। তো এই হচ্ছে তোমার ওভারঅল কনসেপ্টটা, আমরা আশা করি বুঝে গেছি। তাহলে এখানে আমরা কি করব, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা যদি উল্টা বাড়াই তাহলে আমার কি হবে, উৎপাদন কমে যাবে, উৎপাদন কমে যাবে। সো অ্যান্সার হবে বি নাম্বার। আশা করি বুঝতে পেরেছি। নেক্সট, 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের সাথে সমপরিমাণ 0.1 মোলার সোডিয়াম অ্যাসিটেট দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের পিএইচ কত হবে, এটা জানতে চাওয়া হয়েছে। সো ভাইয়া এটা একটা বাফার দ্রবণ, তুমি গত অংশে ব্যাখ্যায় বুঝছো বা এমনিতেও বুঝো যে আমাদের একটা অ্যাসিটিক অ্যাসিড মানে অ্যাসিটিক অ্যাসিড যদি থাকে, দুর্বল অ্যাসিড, এটা দুর্বল অ্যাসিডের সাথে সোডিয়াম অ্যাসিটেট মানে অ্যাসিড থেকে এইচ বের হয়ে গেছে, সোডিয়াম ঢুকছে, এটা তার লবণ। দুর্বল অ্যাসিড আর তার লবণ থাকলে এটা একটা অ্যাসিডিক বাফার। সো অ্যাসিডিক বাফারে একটা মনে রাখবা, যখন দুইজনই সমপরিমাণ থাকবে, এটাও 0.1 এটাও 0.1, দুইজনই সমপরিমাণ বলতে সম ঘনমাত্রার, মানে মোলার ঘনমাত্রা সেম বা হচ্ছে মোল সংখ্যা যখন দুইজনেরই সেম হবে, তখন একটা শর্ত মনে রাখবা, পিএইচ সমান অ্যাসিডিক বাফারে হবে পিকেএ। তুমি উল্টো একটু আগে ক্লাস করে আসছো, ওখানে ছিল পিওএইচ সমান, ওটা হয়ে যেত পিকেবি। সো এই দুইটা শর্ত মনে রাখবা, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে পিএইচ সমান পিকেএ। তাহলে পিএইচ এর ভ্যালুটা কি হবে, পিকেএ ডিরেক্ট দেওয়া নাই, তাহলে মাইনাস লগ অফ কে এর ভ্যালু কত দেওয়া আছে ভাইয়া, কে এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 1 × 10⁻⁵। তাহলে এখানে আমরা 10⁻⁵ যদি বসাই দিই, 10-এর উপর যেটা থাকে ওটা সামনে চলে আসে, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে পিএইচ এর ভ্যালু আসে 5। সো আমার পিএইচ জানতে চাওয়া হয়েছে, এই জায়গাটা একটু সতর্ক থাকো, পিওএইচ না পিএইচ চাইছে সেটা, সো এটা হবে 5, ঠিক আছে। ওকে, আমরা বুঝে গেছি। নেক্সট আমরা যাচ্ছি তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার বৃদ্ধির কারণ। সো এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, আমি একটু বলি কথাটা। তাপমাত্রা যখন তুমি কোনো একটা জায়গায় বাড়াচ্ছ, তখন কি হচ্ছে, বিক্রিয়ক অণুগুলো যারা আছে তাদের মধ্যে ছোটাছুটি বাড়তেছে, মানে একে অপরের সাথে কি হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, কলিউশন হচ্ছে, যার ফলে কি হচ্ছে, এই যে ছোটাছুটি, আগে যারা নিশ্চল অবস্থায় পড়েছিল, তাপমাত্রা বাড়ানোর ফলে কি হচ্ছে, তারা এখন ছোটাছুটি করছে। ছোটাছুটিটাকে বলা হয়, যে অণুগুলো করে তাদেরকে বলে সক্রিয় অণু। তো সক্রিয় অণুর সংখ্যা বৃদ্ধি, এটা একটা অ্যান্সার। আর একটা হইতে পারে সংঘর্ষও তো বাড়ছে, একজনের সাথে আরেকজন যে ধাক্কা মারতেছে, এটা হইতে পারে, ঠিক আছে। যদি তুমি এটা গ্যাসীয় অণু চিন্তা করো, গ্যাসীয় অণুগুলোতে একে অপরের থেকে অনেক ডিস্টেন্স
মেনটেন করে, তখন সংঘর্ষ কথাটা তো আসলে ওভাবে বলা যায় না। কিন্তু ছোটাছুটি তো তারা ঠিকই করতেছে, ছোটাছুটি যেহেতু করতেছে তাহলে সক্রিয় অণু তো তারা ঠিকই, তার মানে সক্রিয় অণুর সংখ্যা বৃদ্ধি, দ্যাটস উইল বি পারফেক্ট অ্যান্সার। সংঘর্ষ সংখ্যা বৃদ্ধি এটাও দেওয়া যায়, তবে আমরা সক্রিয় অণুর সংখ্যা বৃদ্ধি এটাই দিব, কারণ এটা হাজারিন আক্সারের বইয়ের মধ্যে বেশ কয়েকবার লেখা আছে সক্রিয় অণুর সংখ্যা বৃদ্ধি, ঠিক আছে, মানে এই কথাটা আছে। সো এখানে সংঘর্ষ আছে, অন্য একটা ক্লাসে সক্রিয় অণুর সংখ্যা বৃদ্ধি তোমরা অ্যান্সারে পাইছিলা, সো এটা নিয়ে কন্ট্রোভার্সির একটা কারণ হতে পারে, বাট আমরা সক্রিয় অণুর সংখ্যা বৃদ্ধি এটাই আমরা হচ্ছে দাগাই ফেলবো, এটাই হচ্ছে মূলত ভালো একটা অ্যান্সার, ঠিক আছে। তারপর দেখো, তারপরে কোশ্চিনে চলে যাচ্ছি, যে নিউতে আসছে হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক। এই বিক্রিয়াটা এতই জনপ্রিয় যে তোমাকে এখন বিক্রিয়া বলেও দিচ্ছে না। তাহলে হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের বিক্রিয়াটা কি ছিল, যে আমাদের এরকম ছিল, নাইট্রোজেন প্লাস 3 অণু হাইড্রোজেন রিয়াকশন করে 2 অণু NH3 তৈরি করে, যেখানে ডেল্টা এস এর ভ্যালু একটু আগে দেখছো নেগেটিভ 92 কিলোজুল পার মোল সামথিং এরকম। সো এখানে ডেল্টা এস এর ভ্যালু নেগেটিভ, কোনটি সঠিক এখানে বলা হচ্ছে। সো এখানে তুমি মনে রাখবা যে আমার এটা যেহেতু নেগেটিভ, তাহলে তাপমাত্রা এখানে আমার কমাইতে হবে, তাপমাত্রা যদি আমি কমাই তাহলে আমার উৎপাদ বাড়বে, উৎপাদ বলতে NH3 পরিমাণটা বাড়বে, এটা একটা হচ্ছে ব্যাপার। আরেকটা যদি আমি এখানে তোমাকে চাপের প্রভাবটা শিখাই, এই বিক্রিয়ায় ডেল্টা আইন এর ভ্যালু কত, ডেল্টা আইন মানে উৎপাদের গ্যাসীয় অণু 2 মোল মাইনাস বিক্রিয়কের 3 আর 1 4 মোল, তাহলে উৎপাদের গ্যাসীয় অণু মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় অণু, এটাকে বলা হয় ডেল্টা আইন। সো ডেল্টা আইন ইকুয়ালস টু -2। মনে রাখবা ডেল্টা আইন এর ভ্যালু যেরকম আসবে তার উল্টা কাজটা তুমি করবা। তো এটা নেগেটিভ আসছে, তুমি এখানে পজিটিভ কাজ করবা, পজিটিভ কাজ করলে মানে তুমি ডেল্টা আইন এর ভ্যালু যেটা আসবে তার উল্টা কাজ করলে উৎপাদ বাড়বে। পজিটিভ মানে কি, চাপ বাড়াবা, চাপ বাড়াবা, যদি এখানে পজিটিভ আসতো নেগেটিভ করতা, চাপ কমাইতা, চাপ বাড়াইলে এই বিক্রিয়ায় হচ্ছে উৎপাদটা বাড়বে, চাপ বাড়াইলে উৎপাদ বাড়বে। আমরা উৎপাদ বাড়ার শর্তটা মনে রাখবো, উল্টাটা অপোজিটলি আমার মনে থাকবে। তাহলে এইগুলো আমি একটু পড়ে ফেললাম। এখন দেখি তো এখানে কি বলছে, উচ্চ তাপমাত্রা অধিক উৎপাদনের অনুকূল না, তাপ উৎপাদী বিক্রিয়ায় উচ্চ তাপমাত্রা না, নিম্ন তাপমাত্রা, উচ্চ চাপ অধিক উৎপাদনের অনুকূল। হ্যাঁ, এই যে চাপ যদি বাড়ায় উৎপাদ বাড়বে, তার মানে এইটা হবে কারেক্ট, ঠিক আছে। নেক্সট গুলো কোনো প্রভাবকের প্রয়োজন নাই, এটা একটা ভুল কথা। প্রভাবক এখানে ইউজ হয় হচ্ছে আয়রন, প্রভাবক সহায়ক হিসেবে তুমি ইউজ করতে পারো মলিবডেনাম অথবা অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড। এই বিক্রিয়ার ক্ষেত্রে টেম্পারেচার থাকে হচ্ছে 450 থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড, আর চাপ থাকে হচ্ছে মোটামুটি 200 ATM। এই সব তথ্য মনে রাখা লাগবে। হেবারবস প্রণালীতে অ্যামোনিয়া উৎপাদন করা হয়, সব মনে রাখা লাগবে, অতিরিক্ত বায়ু সরবরাহের প্রয়োজন নাই। আচ্ছা বাদ দাও। সো এটা হবে কারেক্ট অ্যান্সার। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, পরেরটায় যাচ্ছি, 1 ATM চাপে N2O4 20% বিয়োজিত হয়। N2O4 20% বিয়োজিত হচ্ছে, মানে N2O4 বিয়োজিত হয়ে কিছু একটা তৈরি করতেছে। উক্ত বিয়োজনের জন্য কেপি এর মান কত। তার মানে দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এর ক্ষেত্রে আলফার ভ্যালু দিয়ে দিছে কত, 20%, চাপ দিয়ে দিচ্ছে হচ্ছে 1 ATM। সো এইগুলোর ক্ষেত্রে রিয়াকশনটা যদি আগে তোমার একটু জানা থাকে তাহলে কিরকম আসে, N2O4 ভেঙে যে তৈরি করে হচ্ছে NO2, এখন সমতা করলে আসে আসলে 2NO2। সো এখানে কেপি এর রাশিমালাটা যদি একটু আমরা মনে রাখি, কেপি সমান এখানে আসবে, এটা দেখো প্রথমে তো এটা হচ্ছে সম্পূর্ণটা থাকে 1 মোল, এটা থেকে 0 মোল, সাম্যাবস্থায় যায় এটা কি আলফা পরিমাণে ভেঙে যায়, তাহলে এইটা তৈরি হয় কি আলফা পরিমাণ ভেঙে যায়, তাহলে এটা ঠিক ততটুকুই তৈরি হয় আলফা মোল, দুইজনের জন্য 2 আলফা, তাহলে 2 আলফা হচ্ছে আমাদের কেপি মানে কি উৎপাদের আংশিক চাপ বাই বিক্রিয়কের আংশিক চাপ, উৎপাদের 2 আলফা, 2টা আবার পাওয়ারে উঠে যায়, তাহলে কেপির রাশিমালায় থাকে এটা হচ্ছে উপরে থেকে 2 আলফার উপর আবার পাওয়ার 2 থাকলে 4 আলফা স্কয়ার, আর নিচে যখন এরকম একটা থাকে 1 মোল আকারে থাকে সেটা সবসময় হয়ে যায় এরকম 1 মাইনাস আলফা স্কয়ার, এটা একটু মনে রাখো, তাহলে এটা হয়ে যায় 1 মাইনাস আলফা স্কয়ার। এখন বলো এই বিক্রিয়ার ডেল্টা এন কত, ডেল্টা এন হচ্ছে উৎপাদ 2 মাইনাস বিক্রিয়ক কত 1, ডেল্টা এন এর ভ্যালু পজিটিভ 1, পজিটিভ দ্বারা বোঝায় চাপটা থাকবে উপরে, আর 1 দ্বারা বুঝাই একটা প্রেসার পি থাকবে, তাহলে এটা কেপি রাশিমালা আছে এইটা, এটা মনে না রাখলে এখন মূল নিয়মেও করে ফেলতে পারো, মূল নিয়মে করাটা আমার মনে হয় না এখন হচ্ছে উচিত তোমার এমসিকিউ এর ক্ষেত্রে, তো মনে রাখা যেগুলো আমার কমন বেঁধে যায় এগুলো মনে রাখা উচিত। গত ক্লাসে আমি PCl 5 থেকে PCl 3 আর ক্লোরিনেটটা দেখাইছি, ঠিক আছে, ওখানে আলফা আলফা সামনে 1 1 ছিল, সো এই জন্য ওখানে স্কয়ার স্কয়ার মাথার উপর উঠছিল না, এটা উঠছে, তাহলে 4 আলফা স্কয়ার মানে কি আলফার ভ্যালু কত ভাই 0.2, তাহলে 4 ইনটু 0.2 ইন্টু 0.2 স্কোয়ার, তাই না, আর 1 মাইনাস আলফা স্কোয়ার মানে 1 মাইনাস 0.2 ইন্টু 0.2, আমি এইভাবে লিখলাম, একটা রিজন আছে, ভুল হয় না আগে, তাহলে এখানে আমাদের এরকম আসে। সো 4 ইন্টু 0.2 ইন্টু 0.2 মানে কি, এটা হচ্ছে
4 × 0.4 মানে আসে কি 4 × 0.4 মানে মোটামুটি 4 আর 4 4 × 0.4 তার মানে 4 × 4 ব্যাপারটা এরকম 4 × 4 মানে 16। এখন এই 0.2 আর এই 0.2 দশমিক কয় ঘর সরবে 2 ঘর সরবে, তাহলে এটা হবে 0.16, তাহলে এটা হবে কি ভাইয়া 0.16। আর এটা কি হবে 1 মাইনাস 0.2 আর 0.2 আর 0.2 মানে হচ্ছে 2 to 4 দশমিক তাহলে 0.4, তাহলে এটা আসবে এরকম 1 মাইনাস 4 আর দশমিক হচ্ছে 2 ঘর আছে, তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে 1 ঘর হয়েছে আরো 1 ঘর বানায় এরকম দিতে হবে, তাহলে এটা আসবে 0.96, এটা আসবে কত 0.96 ইন্টু 1 আর লেখার দরকার নেই, তাহলে আলটিমেটলি আসছে 16/96। সো এখানে করো একটু 96 তাহলে 16, তাহলে দশমিক নাও 0, 96 অক্ষে 96, কারণ দ্বিগুণ নিলে তো 160 এর বেশি হয়ে যাবে, তাহলে এখন তোমার যেটা আসবে এটা 64, তাহলে এটা 0। সো 96 তাহলে বেশ কয়েকবার যাবে, 7 নং 63 তো তার আগে যাবে, 7 নং 63 হয়তো যাবে না, 6 নং 54 মানে 6 বার যাবে, হয়তো 6 বার যাবে, কিছু একটা হবে। তো 6 বার যে গেলে 0.16 এরকম কোনটা আছে 0.106, এটা মিলবে না, 0.76 এটাও না, এটা না, 0.167 এইটা হবে কারেক্ট অ্যান্সার। সো ভাই হাতে কিন্তু করা যায় যদি তোমার ইচ্ছা থাকে, যদি তোমার চেষ্টা থাকে তাইলে হবে। এই যে আমি একটা রাশিমালা তোমাকে এখানে কেপির এইটার জন্য লিখে দিলাম না, গত ক্লাসে PCL 5 এরটা লিখে দিছি না, সো এরকম ভাবে তুমি আরো 2-1টা রিয়াকশন আছে এদের কেপির রাশিমালাগুলো টেকনিক্যালি মনে রাখবা, দেখবা এই ধরনের কোশ্চেন তোমার সবার আগে অ্যান্সার করতে পারবা। ওকে, সো এখন বলছে ডেসিমোলার ইথানোয়িক অ্যাসিডের বিয়োজন মাত্রা 10%, pH কত? সো এটা আসলে আসছে কোথা থেকে, দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের pH POH থেকে। সো আমরা যদি দেখি আমাদের হচ্ছে দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের pH নির্ণয়ের বা pH নির্ণয় সূত্র দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে মাইনাস লগ অফ হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা। হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা মানে কি ছিল, এরকম ছিল যে আলফা ইন্টু সি। তো এখন এখানে রুট আবার কে এটে আনা লাগতেছে না, কারণ ডিরেক্ট আলফার ভ্যালু দিছে, ডিরেক্ট ডেসিমোলার মানে সি এর ভ্যালু দিছে। ঘনমাত্রা কত, ডেসিমোলার মানে হচ্ছে 1/10 মানে 0.1 মোলার, তাহলে আলটিমেটলি মাইনাস লগ অফ আলফার ভ্যালু হচ্ছে কত ভাইয়া, আলফার ভ্যালু হচ্ছে 10% মানে 10/100 মানে 0.1। সি এর ভ্যালু কত ভাইয়া, ডেসিমোলার মানে 0.1, আলটিমেটলি এটা আসে মাইনাস লগ অফ 1 গুণ করলে 1, দশমিক 1 ঘর 2 ঘর সরে মানে 0.01 মানে 0.01। সো আমরা একটা রুলস জানি যে দশমিকের পরে যদি এরকম থাকে লাস্ট ডিজিট 1 হয়, দশমিকের পরে যদি লাস্ট ডিজিট 1 হয়, দশমিকের পর যদি লাস্ট ডিজিট 1 হয়, সেই ক্ষেত্রে আমার দশমিকের পরে মোট যে কয়টা ডিজিট আছে pH হবে তত। তাহলে এখানে লাস্ট ডিজিট 1 এবং দশমিকের পর ডিজিট আছে 2টা, তাহলে pH এর ভ্যালু আসবে কত ভাইয়া 2, তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার হবে হচ্ছে 2। সো এখানে একটু ভুল দিছে, এটা হবে 2 হবে কারেক্ট অ্যান্সার। সো পরের কোশ্চেনটা কি বলতেছে দেখি, গ্রিন কেমিস্ট্রির 12টি নীতির মধ্যে কোনটি সঠিক নয়? প্রথম কথা, গ্রিন কেমিস্ট্রির 12টা নীতি ছিল, 12টা নীতির মধ্যে এরকম ছিল আমরা একটা বিক্রিয়ক নিব মানে রিঅ্যাক্টেন্ট নিব, বিক্রিয়া করে আমরা হচ্ছে বিক্রিয় প্রোডাক্ট বানাবো, প্রোডাক্ট বা উৎপাদ বানাবো, যেটা বানাইতে চাই এটাকে বলা হয় আমার কাঙ্ক্ষিত উৎপাদ। কি বলা হয়, কাঙ্ক্ষিত উৎপাদ, ঠিক আছে, কাঙ্ক্ষিত উৎপাদ। এবং এর সাথে আমি যেটা পেয়ে যাই এটাকে বলা হয়, মানে যেটা চাচ্ছি না পাও পেয়ে গেছে এটাকে বলা হয় উপজাতক। উপজাতক, তাহলে এই যে আমি যদি আমার রিঅ্যাক্টেন্টের সবগুলোই কাঙ্ক্ষিত উৎপাদে ট্রান্সফার করি, রিঅ্যাক্টেন্ট মানে বিক্রিয়কের সর্বোচ্চ মানে ম্যাক্সিমাম অণু যদি কাঙ্ক্ষিত উৎপাদে নিয়ে যায়, আমি তো এটাই চাচ্ছি, তাহলে আমার এটা ভালো, আমি উপজাতকটা একদমই কম পাইতে চাবো বা এটার ন্যূনতম পাইতে চাবো। এখন উপজাতকের মধ্যে বজ্রও থাকতে পারে, তাহলে উপজাতক ন্যূনতম পাবো পাইতে চাই, বজ্র ন্যূনতম পাইতে চাই, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবো, ঠিক আছে। এখন আমি যে দ্রাবকটা ইউজ করবো এখানে ধরো রিঅ্যাক্টেন্ট বা বিক্রিয়ক, সে বিক্রিয়কটা আমার চাই কি নিরাপদ, সে বিক্রিয়কটা আমি চাই কি নিরাপদ। এইটা হচ্ছে আমি কিন্তু যেগুলো বলতেছি সব এক একটা গ্রিন কেমিস্ট্রির বৈশিষ্ট্য। আমি নিরাপদ দ্রাবক ইউজ করব, নিরাপদ দ্রাবক ইউজ করে বিক্রিয়ক অণু সর্বোচ্চ পরিমাণ কাঙ্ক্ষিত উৎপাদে ট্রান্সফার করব, তাহলে আমার উপজাতক কি হবে ন্যূনতম, বজ্র কি হবে ন্যূনতম, ঠিক আছে। আচ্ছা, আমি যে পদ্ধতিটা ইউজ করব সেই পদ্ধতিটা যেন পরিবেশ বান্ধব হয়। আমি এই বিক্রিয়ার ফলে কি বিক্রিয়ার জন্য একটা পদ্ধতি ইউজ করব না, এই পদ্ধতিটা যেন মানে পরিবেশের জন্য ভালো হয়, পরিবেশ বান্ধব হয়। মানে কি, আমি বিক্রিয়ক থেকে যে উৎপাদ বানাবো সেই উৎপাদটা যেন বায়োডিগ্রেডেবল হয়, অণুজীব দ্বারা মিশে যায়, তার মানে এই উৎপাদটা যেন অণুজীব দ্বারা বায়োডিগ্রেডেবল, ঠিক আছে, বায়োডিগ্রেডেবল বানান এখন ভুল হবে, ডিগ্রেডেবল। সো এটা এইভাবে বায়োডিগ্রেডেবলটা বায়োডিগ্রেডেবল এইভাবে লিখি, বায়োডিগ্রেডেবল হবে, ঠিক আছে, ডিগ্রেডেবল।
সো বায়োডিগ্রেডেবল হবে মানে অণুজীব দ্বারা ভাঙনযোগ্য হবে, ঠিক আছে। সো বায়োডিগ্রেডেবল হবে। সো এরকম ভাবে অনেকগুলো পদ্ধতি আছে। আমি যে দ্রাবকটা ইউজ করবো সেটা নিরাপদ হইতে হবে, নন টক্সিক হইতে হবে, অবিষাক্ত হইতে হবে, ঠিক আছে। তারপর আমি যেই পরিবেশ বান্ধব ইউজ করব এটাই মনে রাখতে হবে। আমি এখানে শিল্প উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহার করাই, শক্তি দক্ষতার একটা পরিকল্পনা করতে হবে। কি করতে হবে? শক্তি দক্ষতার একটা পরিকল্পনা করতে হবে। তুমি অনেক বেশি শক্তি এনার্জি লস করতেছো সেটা তো হবে না। শক্তি দক্ষতা পরিকল্পনা করতে যে তুমি দেখলে আমি যদি এই বিক্রিয়া একটু প্রভাবক অ্যাড করে দিই, তাপমাত্রা চাপ অনেক কমায় দিচ্ছে, তাই প্রভাবনের প্রয়োগ করতে হবে, প্রভাবন প্রয়োগ করতে হবে, প্রভাবন প্রয়োগ। কি বলা হচ্ছে? প্রভাবন প্রয়োগ করতে হবে, ঠিক আছে। সো প্রভাবন প্রয়োগ করতে হবে। তারপরে এই যে বিক্রিয়ক অণুর সবগুলো ম্যাক্সিমাম অণু কাঙ্ক্ষিত উৎপাদে যদি আমরা পরিণত করতে পারি তাহলে কাঙ্ক্ষিত উৎপাদ অনেক বেশি হবে। এই কাঙ্ক্ষিত উৎপাদটাকে অনেক বেশি পরিমাণে পাওয়ার যে পদ্ধতি এটাকে বলা হয় ভাইয়া অ্যাটম ইকোনমি। কি বলা হয়? অ্যাটম ইকোনমি। সো আমার এই পদ্ধতিতে অ্যাটম ইকোনমির ভ্যালুটা অনেক বেশি হইতে হবে। অ্যাটম ইকোনমির ভ্যালুটা যদি অনেক বেশি হয় এই পদ্ধতিটাকে বলা হয় ভাইয়া গ্রিনার পদ্ধতি। কি বলা হয়? গ্রিনার পদ্ধতি। সো এই হচ্ছে আমার মোটামুটি 12টা মূলনীতির ওভারভিউ। আমি অনেকগুলোই করে ফেলছি, এ জায়গায় বলে ফেলছি, মাথায় এভাবে একটু সেট করো। এখন আসো এখানে কি বলছে? বজ্র পদার্থ রোধকরণ। বজ্র পদার্থ বলছে ন্যূনতম হইতে হবে, তাহলে এটা কারেক্ট, এটা কারেক্ট। সর্বোত্তম অ্যাটম ইকোনমি, কেবলই বলছে অ্যাটম ইকোনমিটা বেশি হইলে গ্রিনার পদ্ধতি পরিবেশের জন্য ভালো, সেইটাও পাইতে হবে। এখন তুমি যে রিয়াকশনটা করতেছো এটা কি বলছিলাম? পরিবেশ বান্ধব, মানে এটা এখান থেকে যে উৎপাদ পাওয়া সেটা যেন বায়োডিগ্রেডেবল হয়। এবং তুমি এটা যদি এরকম হয় রিয়াকশন করতে যে দুর্ঘটনা করে ফেলাও তাহলে তো হবে না। সো তার মানে এই পরিবেশ বান্ধব এবং এই জায়গায় রিয়াকশন যেটা করবা সেটা দুর্ঘটনা প্রতিরোধ করতে হবে, দুর্ঘটনা করা যাবে না, দুর্ঘটনা প্রতিরোধ করতে হবে। তাহলে এটাও তোমার কি একটা ঠিক আছে, কিন্তু একটা মানে ব্যাপারটা খারাপ হলেও কিছু করার নাই। আসলে শ্রমিকের স্বাস্থ্য সেবা এইটা নিয়ে কোনো গ্রিন কেমিস্ট্রির মূলনীতির মধ্যে কথা নাই, তাহলে এইটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আমরা আশা করি পুরো জিনিসটা বুঝছি। তবে জিএসটির জন্য আরেকটা জিনিস মনে রাখো, অ্যাটম ইকোনমির সূত্রটা, অ্যাটম ইকোনমির সূত্রটা হচ্ছে উপরে লিখবা হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের ভর, উপরে লিখবা হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের ভর, যেটা বের করতে চাও সেটার ভরটা উপরে নিবা, আর নিচে নিবা হচ্ছে মোট উৎপাদের ভর, মানে যেটা চাচ্ছ সেটা প্লাস যেটা চাচ্ছ না ওইটাও, মানে মোট উৎপাদ যত তৈরি হয়েছে সেটা ইন্টু 100%। এটা হচ্ছে অ্যাটম ইকোনমির সূত্র। এই সূত্র দিয়ে কিন্তু ম্যাথ আসতে পারে জিএসটির জন্য, ওকে? একটু করবা এটা, ওকে? সো আমাদের সামনে পাইলে আমরা করব। সক্রিয়ণ শক্তির মান কম হলে বিক্রিয়ার গতি কি হয়? সক্রিয়ণ শক্তি সবসময় মনে রাখবা, সক্রিয়ণ শক্তির মানটা আসলে বোঝায়, সক্রিয়ণ শক্তি মানে হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, এভাবে প্রকাশ করে। অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে আমার বিক্রিয়ার হারের সাথে সম্পর্ক হচ্ছে উল্টা, মানে ব্যস্তানুপাতিক। তাহলে এরকম যে সক্রিয়ণ শক্তির সাথে বিক্রিয়ার হারের সম্পর্ক হচ্ছে উল্টা, সক্রিয়ণ শক্তির সাথে বিক্রিয়ার হারের সম্পর্ক উল্টা। অর্থাৎ সক্রিয়ণ শক্তির ভ্যালু যদি বাড়ে তাহলে বিক্রিয়ার হার মানে রেট অফ রিয়াকশন এটা হচ্ছে কমে, আর সক্রিয়ণ শক্তির ভ্যালু যদি কমে তাহলে রেট অফ রিয়াকশন যেটা আছে বিক্রিয়ার গতিটা বেড়ে যায়। তার মানে অ্যান্সার কি হবে? সক্রিয়ণ শক্তির মান কম হলে বিক্রিয়ার গতি হচ্ছে বাড়বে। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? এটাই হবে কারেক্ট অ্যান্সার। তো সক্রিয়ণ শক্তির ব্যাপারটা নিয়ে আমরা সামনে আরহেনিয়াসের ইকুয়েশনের মধ্যে এই ব্যাপারটা আরেকটু ডিসকাস করব, তখন আরেকটু ক্লিয়ার আমরা করতে পারবো। সামনে আসতে আমাদের আমরা এটাই যাব। এইটা বলছে মিথেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি করতেছে, কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি করতেছে। এই বিক্রিয়ায় চাপ বাড়ালে উৎপাদের পরিমাণ কি হবে? সো আমরা আগেই বলে আসছি যে ডেল্টা এন এর ব্যাপারটা দিয়ে আমরা বুঝবো। সো এই বিক্রিয়ার ডেল্টা এন কত? এটা হচ্ছে উৎপাদে কত? 2 আর 1 3 মাইনাস বিক্রিয়কে কত? 2 আর 1 3। সো এটা হচ্ছে 2 আর 1 3, 2 আর 1 3। তাহলে উৎপাদ আর বিক্রিয়কের মধ্যে দেখো সেম পরিমাণ হচ্ছে অণু আছে, তার মানে উৎপাদেও আছে 3 মোল, বিক্রিয়কেও আছে 3 মোল। তার মানে এখানে ডেল্টা এন এর ভ্যালু 0, ডেল্টা এন এর ভ্যালু 0 মানে চাপের কোনো প্রভাব এখানে নাই, তাহলে এখানে অপরিবর্তিত থাকবে। এটা হবে কারেক্ট অ্যান্সার। সো এখানে অ্যান্সার হবে অপরিবর্তিত থাকে, নট বাড়ে। ওকে, তারপরে আসো পটাশিয়াম ক্লোরেট হতে অক্সিজেন তৈরির সময় MnO2 কি হিসাবে কাজ করে? সো ভাইয়া আমরা একটু বলে দিই যে ধনাত্মক প্রভাবক হিসেবে কারা কাজ করে, ঋণাত্মক প্রভাবক হিসেবে কারা কাজ করে, তারপরে আমাদের অটো প্রভাবক হিসেবে কারা কাজ করে, আবিষ্ট প্রভাবক হিসেবে কারা কাজ করে, তারপর প্রভাবক সহায়ক হিসেবে কারা কাজ করে, প্রভাবক সহায়ক, আর লাস্টে আমরা দেখব প্রভাবক বিষ হিসেবে কারা কাজ করে, ঠিক আছে? তো এটা আমরা গত ক্লাসে পড়াইছি, আবার পড়াই দিচ্ছি যাতে তোমার মাথায় একদম সেট হয়ে যায়। সো ধনাত্মক প্রভাবক হিসেবে ইউজ হয় হচ্ছে ম্যাঙ্গানাস ডাইঅক্সাইড মানে MnO2।
ঋণাত্মক প্রভাবক হিসেবে ইউজ হয় হচ্ছে H3PO4 ফসফরিক অ্যাসিড, তারপর অ্যালকোহল গুলা, যেমন অ্যালকোহলের মধ্যে ডিরেক্ট তোমাকে বলে দিতে পারে গ্লিসারিন, ইথানল, এরকম ভাবে বলে দিতে পারে গ্লিসারিন। তারপর আমাদের বইয়ের মধ্যে আছে ইউরিয়া, ঠিক আছে, ইউরিয়া। ওকে, অটো প্রভাবক হিসেবে ইউজ হয়, বিক্রিয়া যেটা তৈরি হচ্ছে উৎপাদ সেটাই তখন প্রভাবক হিসেবে কাজ করে, সেটাকে আমরা বলি অটো প্রভাবক, সেটা হচ্ছে Mn2+। আবিষ্ট প্রভাবক মানে বিক্রিয়ায় হচ্ছে আবিষ্ট মানে কি, ধরো একজন রিয়াকশন করতেছে না কিন্তু আরেকজনকে আমি আনলাম, যার ফলে রিয়াকশনটা হয়ে গেল। রিয়াকশন ফার্স্টে হচ্ছে না কিন্তু বাইরে থেকে একজনকে আনলাম, ওর আবেশের ফলে রিয়াকশনটা হয়ে গেল, যারে আনলাম সেই হচ্ছে আবিষ্ট প্রভাবক। তাহলে এটা হচ্ছে Na2SO3, সোডিয়াম হচ্ছে সালফাইড, সোডিয়াম আর্সেনাইডটা আসলে রিয়াকশনটা করে ফেলে। প্রভাবক সহায়ক হিসেবে আছে হচ্ছে, দেখুন আমাদের হেবারবস প্রণালীতে আমি বলছিলাম বিক্রিয়া করা হয়, অ্যামোনিয়া উৎপাদন করা হয়। তো অ্যামোনিয়া উৎপাদনের বিক্রিয়া আয়রন হচ্ছে মূল প্রভাবক, আর একে সহায়ক হিসেবে কাজ করে মোলিবডেনাম আর হচ্ছে Al2O3 অ্যালুমিনা। আর প্রভাবক বিষ হিসেবে কে কাজ করে, প্রভাবক বিষ হিসেবে আর্সেনিক অক্সাইড কাজ করে, বেরিয়াম সালফেট কাজ করে, ধুলাবালি সালফার গুঁড়া এগুলো কাজ করে, ধুলাবালি সালফার গুঁড়া। এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের অ্যান্সার। তাহলে এখানে বলছে পটাশিয়াম ক্লোরাইড থেকে MnO2 প্রথমটা ধনাত্মক প্রভাবক হিসেবে কাজ করে, ঠিক আছে। প্রভাবকের বাংলা হচ্ছে বা আরেকটা নাম হচ্ছে অনুঘটক। একটি দ্রবণে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা এত হলে দ্রবণটি কি প্রকারের। হাইড্রোনিয়াম আয়ন আসলে এরকম ছিল 2.5 × 10⁻⁴ মোলার, এরকম ছিল। সো এরকম যদি থাকে তাহলে আমাদের কিভাবে ম্যাথটা সলভ করতে হবে, কিভাবে সলভ করতে হবে একটু দেখো। সো এটা আসে -log অফ হাইড্রোনিয়াম আয়নের কনসেন্ট্রেশন 2.5 × 10⁻⁴, এটা তো পিএইচ এর ভ্যালু। তাহলে এখান থেকে আমরা যদি এখানে 10 এর পাওয়ার যেটা আছে এটাকে সামনে নিয়ে চলে আসি, তাহলে এটা আসে 4, তাহলে এটা আসে হচ্ছে -log 2.5। সো 2.5 কে তুমি 3ও ধরতে পারো 2ও ধরতে পারো, এমন একটা ভ্যালু, তাহলে log 3 আমরা ধরে নিলাম। সো log 3 এর ভ্যালু আমরা সবাই কি জানি 0.5, তাহলে log 0 থেকে 10 পর্যন্ত আমি গত ক্লাসে বলে দিছি না, log 0 থেকে 10 পর্যন্ত ভ্যালুগুলা সব মুখস্থ করা লাগবে, 1 থেকে 10 আর কি। তাহলে 4 - log 3 এর ভ্যালু কি, log 3 এর ভ্যালু হচ্ছে, log 3 এর ভ্যালু আমাদের ওই যে 0.2 বেড়ে যায় 0.5, তাহলে আলটিমেটলি এটা 3.5 সামথিং এরকম একটা আসে পিএইচ এর ভ্যালু। তো পিএইচ এর ভ্যালু যদি এরকম আসে 7 এর চেয়ে কি ছোট, তার মানে এটা কি অম্লীয় দ্রবণ, ঠিক আছে, অম্লীয় দ্রবণ, বোঝা গেছে আশা করি। নেক্সট, সাবান উৎপাদনে পিএইচ মান কত রাখতে হয়। তো সাবান উৎপাদনের পিএইচ মান এটা আসছে কোনো এক ইউনিভার্সিটিতে, তো সাবান উৎপাদনের পিএইচ মান হচ্ছে রাখা হয় 7 থেকে 8, ঠিক আছে, 7 থেকে 8। তারপরে বলে দিই টুথপেস্ট যেটা আছে, টুথপেস্ট, সো টুথপেস্ট যেটা আছে, টুথপেস্টের পিএইচ রাখা হয় হচ্ছে মোটামুটি 8। রক্তের পিএইচ থাকে হচ্ছে 7.35 থেকে 7.45, বা এটাকে অ্যাপ্রক্সিমেটলি 7.4 একদম এক্সাক্ট ভ্যালু হিসেবে যদি ধরো, ওটা রেঞ্জ ছিল, এটা হচ্ছে 7.4। সো এরকম বেশ কিছু আমাদের হচ্ছে ভ্যালু আছে, আমরা এই জিনিসগুলো একটু মনে রাখবো। তাহলে এটা আমাদের হচ্ছে কি আসবে ভাইয়া 8, ঠিক আছে, 7 থেকে 8 আমরা বড় রেঞ্জটা নিলাম। এরপরে কি বলছে, বিক্রিয়ার বেগ ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাবজনিত, বিক্রিয়ার বেগ ধ্রুবক মানে হচ্ছে কে, এর উপর তাপমাত্রার প্রভাব মানে টি। আর্হেনিয়াস সমীকরণ হতে একটি বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি মানে হচ্ছে ইএ, অ্যাক্টিভেশন এনার্জি, নিরূপণ করা যায়। এই সমীকরণ হতে প্রাপ্ত লেখচিত্রের ঢাল মানে হচ্ছে এম যদি এস হয়, বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কত হবে, এই জিনিসটা জানতে চাওয়া হয়েছে। সো এটার জন্য তোমাকে যেটা করা লাগবে, আগে সূত্রটা জানা লাগবে। বিক্রিয়ার বেগ ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব, তার মানে বিক্রিয়ার বেগ ধ্রুবক হচ্ছে ln k = -EA/R × 1/T + C, এটা একটা সূত্র। আবার যদি তুমি এটাকে log k দিয়ে করো, যে 2.303 আসছে মানে এটা log k দিয়ে আসছে, log k আসবে -EA/2.303R × 1/T + C, এই হচ্ছে অবস্থা। এখন তুমি এই বিক্রিয়ার দিকে যদি খেয়াল করো, অ্যাক্টিভেশন এনার্জি কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে কনস্ট্যান্ট, 2.303 কনস্ট্যান্ট, আর ভ্যালু মোলার গ্যাস ধ্রুবক কনস্ট্যান্ট, সি তো কনস্ট্যান্টই। তাহলে এই বিক্রিয়ায় শুধুমাত্র নির্ভর করতেছে 1/T আর log k। তাহলে log k যদি y অ্যাক্সিসে বসাও, 1/T কে যদি x অ্যাক্সিসে বসাও, আলটিমেটলি থাকে এটা +C, আর এখানে এই যে জিনিসটা থাকে এই অংশটাকে বলা হয় তোমার ঢাল। তাহলে এটা থাকছে y = mx + c। তাহলে এই জায়গায় ঢালটা কি, ঢাল হচ্ছে m -EA/2.303R, ঢাল = -EA/2.303
2.303 আর এটাই তো অবস্থা, তাই না? এখন তুমি চিন্তা করো, ঢালের মান বলা আছে কি এস, তাহলে ঢালের মান বসাই দিলাম, এস বসাই দিব, ঠিক আছে। আমাকে বলছে অ্যাক্টিভেশন এনার্জির ভ্যালু কত, ই এর ভ্যালু কত, তাহলে ই এর ভ্যালুটা কি হবে, ই এর সমান কি আসবে, ই এর সমান আসবে হচ্ছে এই যে এম এর সাথে কি হবে 2.303 আর গুণ হবে, আর এই জায়গায় হচ্ছে একটা মাইনাস আছে, মাইনাসটা এখানে থেকে যাবে, তাহলে আলটিমেটলি এখানে ই এর সমান হবে এম এর মানে ঢালের ভ্যালু এস বলা আছে, তাহলে এটা হচ্ছে 2.303 আর হচ্ছে এখানে আর এটা এস আর সামনে একটা নেগেটিভ, তাহলে এটাই হচ্ছে তোমার ঢালের ভ্যালু। সো এটা হচ্ছে আর্হেনিয়াসের সূত্র, এটা তোমার শর্ট সিলেবাসে তেমন একটা নাই, তা করাই দেওয়া হলো, ই এর সমান -2.303 আর এস। তো এইটা হবে কারেক্ট অ্যান্সার। সো আমরা আশা করি ভাই এটা বুঝতে পেরেছি কিভাবে প্রসেসটা আগাইতে হয়। তো আর্হেনিয়াসের সূত্র থেকে এখানে দেখা যাচ্ছে যে বিক্রিয়ার হার ধ্রুবক কে এর সাথে 1 মানে টেম্পারেচারের একটা সম্পর্ক আছে, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। ওকে, সো বিক্রিয়ার হার ধ্রুবক এটা শুধু টেম্পারেচারের উপর যে নির্ভর করে এমন না, এটা তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, বিক্রিয়কের প্রকৃতি সবকিছুর উপর নির্ভর করে। কিন্তু সাম্যাঙ্ক কেপি আর কেসি যেটা আছে, কেপি এটাকে বলা হয় সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবক, এইটা অনলি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, অনলি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, এই জিনিসটা মাথায় রাখবা। এইটা প্রুভ করা হয় ভ্যান টপের ইকুয়েশন দিয়ে। ভ্যান টপের ইকুয়েশন এরকম, লন কেপি ইকুয়ালস টু মাইনাস এটা ই এ বাই আর আছে না, ই এর জায়গায় জাস্ট হবে ডেল এইচ বাই আর, এখানে কে ছিল না, এখানে কে এর জায়গায় এসে কেপি ইন্টু 1/t ইন্টু হচ্ছে 1/t প্লাস সি। সো এইটা হচ্ছে ভ্যান টপ ইকুয়েশন ছিল, ঠিক আছে, ভ্যান টপ ইকুয়েশন, আর এটা হচ্ছে আর্হেনিয়াস ইকুয়েশন। আশা করি বুঝতে পেরেছো। সো আমরা নেক্সটে চলে যাচ্ছি। নেক্সট বলছে কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা ব্যাহত হলে কোন নীতির উপর ভিত্তি করে পুনরায় সাম্যাবস্থায় ফিরে আসে। আমরা জানি উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় আমাদের একজনই হচ্ছে নীতিটা দিছে, সেটা হচ্ছে লা শাতেলিয়ারের নীতি। সো লা শাতেলিয়ারের নীতি অনুযায়ী নিয়ামক হচ্ছে তিনটা। কি নিয়ামক? একটা হচ্ছে তাপমাত্রা, তারপরে হচ্ছে চাপ, আর 3 নাম্বার হচ্ছে ঘনমাত্রা। 3 নাম্বার হচ্ছে ভাইয়া কি? ঘনমাত্রা। তো তাপমাত্রাকে তাপ উৎপাদিত আফারির ক্ষেত্রে ভাগ করা যায়, চাপকে আমরা হচ্ছে ডেল্টা এন এর উপর বেস করে ভাগ করি, বিক্রিয়কের ঘনমাত্রা এটাও বাড়ানো কমানো যায়। সো এই জিনিসটা। সো এরপরে বলছে 1% 0.1% W/V সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত? 0.1% W/V সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ। প্রথম কথা, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, এটার পিএইচ ডিরেক্টলি পাবা না, পিওএইচ পাবা। পরের কথা, এটার ঘনমাত্রাটা যেটা আছে এটা দেওয়া নাই, এটা পার্সেন্টেজ দেওয়া আছে। আমরা জানি পার্সেন্টেজ থেকে ঘনমাত্রা বের করার একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে ঘনমাত্রা ইকুয়ালস টু 10 ইন্টু যেই পার্সেন্টেজটা দেওয়া আছে ডিভাইডেড বাই এম, তাহলে 10 ইন্টু পার্সেন্টেজ আছে 0.1 ডিভাইডেড বাই এম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড 40, তাহলে এটা আসে 1/40, তাহলে 1/4 ইন্টু 1/10 এরকম লেখা যায়। তাহলে 1/4 মানে হচ্ছে 0.25, আবার এটাকে 10 দিয়ে ভাগ করলে 0.025, এটা হচ্ছে এত ঘনমাত্রা। এখন এত ঘনমাত্রা যদি দেওয়া থাকে, তাহলে এখান থেকে যদি আমরা কাজ করি পিওএইচটা ডিরেক্টলি বের করে নিই, তাহলে মাইনাস লগ অফ, এখানে আছে 0.025। প্রশ্ন হচ্ছে 0.025 কে আমরা একটা এরকম ধরতে পারি যে মাইনাস লগ অফ 0.025 অথবা 0.025 কে আমরা হচ্ছে 2 পরে 5 আছে, তাহলে চিন্তা করো তো 2 পরে যদি 5 থাকে, 5 বা 5 এর চেয়ে বড় থাকে, তাহলে ওই 2টাকে আমরা 3 ধরে নিলাম না, তাহলে আমরা এটাকে ধরে নিলাম 0.03। তো এরকম যদি অবস্থা হয়, তাহলে আমরা এরকম জানতাম যে ভাইয়া, আমরা এরকম জানতাম দশমিকের পরে যদি কোনো একটা দশমিকের পরে এরকম 00 থেকে লাস্টের ডিজিট যদি 1 হয়, তাহলে যে কটা ডিজিট থাকে পিএইচ বা পিওএইচ তত। এখন 1 নাই, আছে কত? 0.03, আমি ধরে নিলাম ওটা 1, 0.01, তাহলে পিএইচ কত হতো? দশমিকের পর ডিজিট কয়টা? 2টা, তাহলে তখন হয়তো 2, কিন্তু এটা তো হচ্ছে 1 নাই, আছে কত? 3, তার মানে এইটা লগ ভ্যালুটা মাইনাস করে দিতে হবে, এটা হচ্ছে রুলস। তাহলে 2 - log 3 ইকুয়ালস টু কত? 2 - log 3 মানে হচ্ছে 0.5, মানে এটা 1.5। সো 1.5 কিন্তু না, পিওএইচ, এটা পিএইচ সমান কি হবে? 14 - 1.5, সো এটা আমার আসবে মোটামুটি 12.5 বা এর আশেপাশে। সো এখানে 12.5 নাই, 12.4 আছে, এইটা হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? আই থিঙ্ক তোমরা ক্লিয়ার, ঠিক আছে। তো এইভাবে অ্যাজাম্পশন করে কাছাকাছিটা মিলাবা। কোনটি রাসায়নিক পরিবর্তন নয়?
এটা হচ্ছে আমাদের 9-10 এর পড়ালেখা থেকে দিছে। ভৌত পরিবর্তন হইলে কি হইতো? ভৌত পরিবর্তন হইলে আমাদের হচ্ছে কোনো রকম পদার্থটা চেঞ্জ হইতো না, খালি অবস্থার পরিবর্তন হতো। যেমন বরফ থেকে পানি, পানি থেকে বাষ্প, বাষ্প থেকে আবার ঠান্ডা করলে পানি, পানি থেকে আবার ঠান্ডা করলে বরফ। এটা হচ্ছে পানিরই বিভিন্ন রূপভেদ। কিন্তু আমি যদি এরকম বলি তোমাকে যে হচ্ছে মোম গলায় ফেলছো, মোম গলাইলে কি হয়? মোম গলাইলে হচ্ছে অক্সিজেনের সাহায্যে গলে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড, পানি, এগুলো তাপ, এগুলো তৈরি করতেছে। ভিন্ন ধর্মী যেখানে তৈরি হয় সেটা রাসায়নিক। তার মানে এখানে বরফ গলা যেটা, এটা হচ্ছে রাসায়নিক না, এটা হচ্ছে ভৌত পরিবর্তন। আর বাকিগুলোর ক্ষেত্রে দেখো লোহায় মরিচা পড়া, লোহায় মরিচা পড়া আছে, এটা হচ্ছে রাসায়নিক। মোমবাতি জ্বালানো, পেট্রোল পোড়ানো, এগুলো হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আচ্ছা, নেক্সট আমরা যাচ্ছি কৃষিক্ষেত্রে মাটির পিএইচ এর মান কমানোর জন্য। পিএইচ এর মান কমানোর জন্য কোনটি ব্যবহৃত হয়? পিএইচ মান কখন কমানো লাগবে? যখন মাটিটা ক্ষারীয় আছে, অলরেডি ক্ষারীয় মাটি আছে, তাহলে পিএইচটা কমাবো, তাহলে মানে অম্ল যোগ করব এখানে। তাহলে অম্ল হিসেবে কি অ্যাড করব? অম্ল হিসেবে বলে রাখি, একটু শর্টকাট মনে রাখবা, নাইট্রেট সারগুলো ইউজ করবা, নাইট্রেট সার, আর একটা হচ্ছে ফসফেট সারগুলো ইউজ করবা। সো ফসফেট সার অপশনে কি আছে দেখি? অপশনে একটাই নাইট্রেট সার আছে, তাহলে কারেক্ট অ্যান্সার হবে এইটা। এখন তোমাকে তাহলে কিছু লিখে দিই। সো নাইট্রেট সার হিসেবে তুমি কি কি ইউজ করতে পারো? পটাশিয়াম নাইট্রেট ইউজ করতে পারো, অ্যামোনিয়াম নাইট্রেট ইউজ করতে পারো। ফসফেট সার হিসেবে টিএসপি ইউজ করতে পারো। টিএসপি কি? টিএসপি হচ্ছে এই যে CaH2PO4 ঠিক আছে? সো এটা হচ্ছে টিএসপি। এবার যদি মাটিটা হয় অম্লীয় প্রকৃতির, মাটিটা হয় যদি কি ভাইয়া? অম্লীয় প্রকৃতির, তাহলে তাহলে পিএইচ মান বাড়াইতে হবে। পিএইচ মান বাড়ানোর জন্য কি ইউজ করবা? ক্ষার ইউজ করবা। ক্ষার হিসেবে চুন ইউজ করবা, তারপরে ডলোমাইট ইউজ করবা। ডলোমাইট, ডলোমাইটের সংকেত কি? ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ঠিক আছে? আর এটা হচ্ছে চুন। সো এইগুলো ইউজ করবা। সো এই যে ডলোমাইট, চুন, এগুলো কিন্তু ছিল। বি কেয়ারফুল, এটা কিন্তু অ্যান্সার হবে অ্যামোনিয়াম নাইট্রেট। সো গেল। নেক্সট আমাদের কি? কোনটি বিক্রিয়ার হার ধ্রুবকের বৈশিষ্ট্য নয়? একটা জিনিস মনে রাখবা, যত বেশি টেম্পারেচার বাড়াবো বিক্রিয়ার হার ধ্রুবকের মান তত বাড়বে, ঠিক আছে? এটা তাহলে তাপমাত্রা পরিবর্তন হলে হার ধ্রুবকের মান পরিবর্তন হয়, কারেক্ট অ্যান্সার। তারপরে ধ্রুবকের মান বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। ধ্রুবকের মান বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। হ্যাঁ, বিক্রিয়ার হার ধ্রুবকের যদি মান বৃদ্ধি পায় তাহলে রেট অফ রিয়াকশনটাও বৃদ্ধি পায়। তার মানে এটাও কারেক্ট। অনেক ধ্রুবক ও বিক্রিয়ার হারের মধ্যে গড় মিল দেখা যায়। হ্যাঁ, এটাও কারেক্ট। আরেকটা আছে, একই তাপমাত্রায় যে কোনো বিক্রিয়ার ধ্রুবকের মান সমান বা অভিন্ন। ভাইয়া আমি টেম্পারেচার দিছি ধরো 25 ডিগ্রি, এই জায়গায় এক্স যদি একটা বিক্রিয়া করে আর ওয়াই যদি আরেকটা বিক্রিয়া করে, দুইটা কখনো সমান হয়? দুইজন তো দুই রকম বৈশিষ্ট্য। যেমন আমি ধরলাম এক্স, আমি 25 ডিগ্রি সেন্টিগ্রেডে একটা তাপ উৎপাদী বিক্রিয়া নিছি, সেম 25 ডিগ্রিতে একটা তাপহারী বিক্রিয়া নিছি, তাহলে একই তাপমাত্রায় দুইটা ভিন্ন বৈশিষ্ট্যের বিক্রিয়ার বেগ ধ্রুবক কি কখনো সেম হয়? এটা ভুল। তাহলে এখানে কি বলছে? একই তাপমাত্রায় যে কোনো বিক্রিয়ার হার ধ্রুবকের মান সমান বা অভিন্ন, এটা ভুল। এবং এটা নয় বলছে, নয় কোনটা? তাহলে এটাই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, বি নাম্বার, ঠিক আছে? ওকে, আমরা বুঝতে পেরেছি। সো এই জিনিসটা হার ধ্রুবক, বেগ ধ্রুবক, এগুলো তোমার কাছে নতুন লাগতে পারে, এগুলো শর্ট সিলেবাসের মধ্যে আসলে ইনক্লুডেড না, তারপরেও আমি দেখাই দিলাম। কোনটি দ্রবণে বেশি পরিমাণে বিয়োজিত হবে? ভাইয়া বেশি পরিমাণে বিয়োজিত হবে কোশ্চেন করছে, আর এখানে দেওয়া আছে সবগুলোকে অক্সো অ্যাসিড। তো এখানে দেখো অক্সিজেন হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেন, সবই অক্সো অ্যাসিড বলা। সো অক্সো অ্যাসিডের ক্ষেত্রে সক্রিয়তা যত বেশি হবে, অ্যাসিডের সক্রিয়তা যদি আমি ক্রম সাজাই, অ্যাসিডের সক্রিয়তা যত বেশি, সে তত বেশি দ্রুত বিশ্লেষিত হয়ে হাইড্রোজেন বা প্রোটন আয়ন দান করবে। সো অক্সো অ্যাসিডের ক্ষেত্রে সক্রিয়তা নির্ভর করে যার জারণ মান বেশি, সেন্ট্রাল অ্যাটমের যার জারণ মান বেশি, সেন্ট্রাল অ্যাটমের জারণ মান যদি সমান হয়ে যায়, জারণ মান সমান হয়ে গেলে, জারণ মান যদি কখনো দেখো সমান হয়ে গেছে, এটা 2 নাম্বার রুল, সেটা হচ্ছে যার সেন্ট্রাল অ্যাটমের আকার ছোট, সেন্ট্রাল অ্যাটমের আকারটা ছোট, সে তখন বেশি সক্রিয়, তাহলে তখন তার সক্রিয়তা বেশি। তার মানে আমাদের জারণ মান যার বেশি তার সক্রিয়তা বেশি, এইটা আগে মনে রাখো। আর যদি জারণ মান সমান হয়ে যায় সেই ক্ষেত্রে যার আকার ছোট তার সক্রিয়তা বেশি। সো এখন চিন্তা করো, এই যে নাইট্রিক অ্যাসিড -6 + 1, তাহলে এটা হবে +5। HClO4 -8, অক্সিজেনের -2 × 4 -8, আর হাইড্রোজেনের +1, তাহলে ক্লোরিন এখানে আছে +7 অবস্থায়, সালফার এখানে আছে +6, তুমি এটা, আর ব্রোমিন এখানে দেখো HClO4 এর মতো জাস্ট HBrO4,
সেমই তো গ্রুপ, তার মানে কি একই, +7ই হবে এটা, ঠিক আছে। সো দেখো এই জায়গায় সবার মধ্যে এই যে HClO4 এটা হচ্ছে +7 আর HBrO4 এটা হচ্ছে +7, দুইটাই হচ্ছে +7, জারণ মান সমান হয়ে গেছে। তাহলে জারণ মান যদি সমান হয়ে যায়, সেন্ট্রাল অ্যাটমের যে আকার ছোট তার সক্রিয়তা বেশি। তাহলে দেখো এই জায়গায় ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, গ্রুপ 17 না এরা, গ্রুপ 17। একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার কি হয় ভাইয়া, বাড়ে। তার মানে এখানে আকার বেশি কার, ব্রোমিনের, আকার ছোট কার, ক্লোরিনের। তাহলে ক্লোরিনের আকার ছোট, তাই জারণ মান সেম হওয়া সত্ত্বেও এটার সক্রিয়তা বেশি। তাহলে আমাদের অ্যাসিডের সক্রিয়তা কি হবে, HClO4, তারপরে আসবে হচ্ছে HBrO4, তারপরে আসবে সালফিউরিক অ্যাসিড, তারপরে আসবে আমার হচ্ছে নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। সো এই হচ্ছে তোমার অবস্থা, আমরা আশা করি বুঝতে পেরেছি। তো এখন তাইলে আমাদেরকে বেশি পরিমাণে বিয়োজিত হবে, যে হচ্ছে আমাদের সবচেয়ে সক্রিয়, তাহলে HClO4। সবাই বুঝতে পেরেছি আশা করি, সুন্দরভাবে আমরা আনসারগুলো বুঝে যাচ্ছি। কোন বিক্রিয়ার প্রয়োজনীয় সক্রিয়ণ শক্তি নির্ণয়ে মূলত কোনটি সহায়ক হবে? তোমাকে আগে আমি আর্হেনিয়াসের সূত্রটা লিখে দিছি, ln K = -EA/R × 1/T + C, যেখানে আমি দেখাইছি কোনো একটা বিক্রিয়ায় এই যে সক্রিয়ণ শক্তি, এটার সাথে কি তার টেম্পারেচারের সম্পর্ক এখানে আছে। তাহলে সক্রিয়ণ শক্তি নির্ণয়ে কোনটি সহায়ক হবে? তাপমাত্রা। কি হবে? তাপমাত্রা, ঠিক আছে। তাপমাত্রার একটা ইকুয়েশনই এখানে জেনারেট করা আছে। সো ভাইয়ারা, আমাদের এই যে এই কোশ্চেনটা সলভ বাদ ছিল, আমরা একটু সলভটা করে ফেলি। চলো আমরা যদি একটু সলভ করি, দেখো কি বলছে। একটি প্রথম ক্রম বিক্রিয়ার ঘনমাত্রা 60 সেকেন্ডে 2 মোল/লিটার থেকে 1 মোল/লিটারে নেমে আসে, ঠিক আছে। বিক্রিয়কের ঘনমাত্রা 0.5 মোল/লিটার থেকে 0.125 মোল/লিটারে নেমে আসতে কত সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে। তার মানে 0.5 থেকে আমাদের হচ্ছে 0.125 এ নেমে আসতে কত সেকেন্ড সময় লাগবে, এটা আমাকে জানতে চাওয়া হয়েছে। সো প্রথম কথা, আমরা এই প্রথম ক্রম দ্বিতীয় ক্রম নিয়ে খুব একটা বেশি আমরা আসলে জানি না, কারণ আমাদের এটা শর্ট সিলেবাসের বাইরে। তারপর আমি একটা কথা বলে রাখি যে এই যে ঘনমাত্রা 60 সেকেন্ডে 2 থেকে নেমে অর্ধেক পরিমাণ যখন অবশিষ্ট থাকবে, এর একটা স্পেশাল টার্ম আছে, এটাকে বলা হয় অর্ধায়ু। ধরো তুমি শুরু করছো 1 মোল নিয়ে, বিক্রিয়ার পরে তোমার এখন অবশিষ্ট আছে 1/2 মোল, এটা কিন্তু অবশিষ্ট পরিমাণের কথা বলতেছি আমি, অবশিষ্ট। তাহলে এই যে তোমার 1 মোল থেকে ঠিক অবশিষ্ট পরিমাণ যদি তার অর্ধেক থাকে, এই অবশিষ্ট পরিমাণ অর্ধেকে যেতে যে সময়টা লাগে, ঠিক আছে, সেই সময়টাকে বলা হয় তার অর্ধায়ু, অর্ধায়ুকে বলা হয় T-half। সো এই ক্ষেত্রে আমাকে বলা হয়েছে 2 থেকে 1 মোল অবশিষ্ট আছে। তাহলে শুরু করছিল 2 মোল/লিটার, মানে 2 মোলার, এখন সেটা 1 মোলে পৌঁছাইছে, মানে অবশিষ্ট আছে 1 মোল। মানে এটা কিন্তু অবশিষ্ট আছে, এততে নেমে আসে মানে অবশিষ্ট। সো অবশিষ্ট আছে ঠিক অর্ধেক পরিমাণ, এটাকে তাহলে কি বলা হবে? তার অর্ধায়ু। তাহলে অর্ধায়ু হচ্ছে এখানে বলা আছে 60 সেকেন্ড। কি ভাইয়া? 60 সেকেন্ড। তাহলে এই বিক্রিয়ার অর্ধায়ু হচ্ছে কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে এই তথ্যটা কাজে লাগিয়ে এখন এইভাবে আমাকে বিক্রিয়কের ঘনমাত্রা যদি এখন 0.5 থেকে 0.125 এ নেমে আসে, তখন কত সেকেন্ড সময় লাগবে এটা করতে। তাহলে এটা যদি আমি এখন কাজে লাগাই, তাহলে ছিল কত? 0.5, এখন এর অর্ধেক কত? 0.25 এ যদি নেমে আসতে হয়, তাহলে তার প্রথম অর্ধায়ু সেকেন্ড সময় লাগে কত? 60 সেকেন্ড। এখন 0.25 থেকে এর আবার অর্ধেক পরিমাণ কত হয়? 0.125। তাহলে 0.25 থেকে যদি 0.125 পরিমাণে নেমে আসতে হয়, তাহলে তার আরো 60 সেকেন্ড লাগে। এরপর এর অর্ধেক করলে আরো 60 সেকেন্ড লাগবে। তাহলে আমার কি বলছে, এইখান থেকে যদি এইখানে আসতে হয়, তাহলে দুইটা অর্ধায়ু যাওয়া লাগছে, 60 সেকেন্ড প্লাস 60 সেকেন্ড। তাহলে আমার টোটাল টাইম হচ্ছে 60 + 60 এত সেকেন্ড, এটা ইকুয়াল টু হচ্ছে 120 সেকেন্ড। মজার ব্যাপার হচ্ছে এই যে কোশ্চিনটা, এই কোশ্চিনটা কোথায় আসছে? ডিতে, মানে হচ্ছে জিএসটি এই 20-21 আসছে। সেম সিমিলার টাইপসের আরেকটা কোশ্চিন জিএসটি 22-23-এও কিন্তু চলে আসছে। সো আমাদের যে কোশ্চিন সলভটা বাদ ছিল, যেটা শর্ট সিলেবাসের পার্টের বাইরে ছিল, সেটাও আমরা দেখে নিলাম। আশা করি তোমাদের প্রত্যেকটা অংশে আমরা কভার করতে পারছি। হাইড্রাসিড সমূহের তীব্রতা কিসের উপর নির্ভর করে? হাইড্রাসিড মানে কি? হাইড্রোজেন হ্যালাইড, যেগুলো আমরা সচরাচর বুঝে থাকি, যেমন হাইড্রোজেন ক্লোরাইড, আগে হাইড্রোজেন ফ্লোরাইডটা লিখি, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড,
আর হাইড্রোজেন আয়োডাইড। সো এখানে দেখো সবার মধ্যে হাইড্রোজেন কমন না, তাহলে হাইড্রোজেন যদি সবার মাঝে কমন হয় তো হাইড্রোজেন নিয়ে কাজ করে তোমার লাভ নাই, আমার কাজ করতে হবে অ্যানায়নগুলো নিয়ে। তাহলে অ্যানায়নগুলোর মধ্যে এবার তোমাকে দেখা লাগবে হাইড্রাসিডগুলোর ক্ষেত্রে অ্যানায়নগুলোর মধ্যে যেটা দেখা লাগবে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সেটা হচ্ছে গ্রুপ 17। সো একই গ্রুপের উপর থেকে নিচে গেলে ভাইয়া কি হয়, আকারটা বাড়ে। হাইড্রাসিডগুলোর ক্ষেত্রে আকার বড় খোঁজা লাগবে, যার আকার বড় তার সক্রিয়তা বেশি, যার অ্যানায়ন না এগুলা অ্যানায়ন, সো অ্যানায়নের আকার বড় তার সক্রিয়তা বেশি। তাহলে অ্যাসিডের সক্রিয়তা কি হবে, সক্রিয়তা যেরকম হবে সেটা হচ্ছে এরকম হবে, সক্রিয়তা হবে হাইড্রোজেন আয়োডাইড সবার আগে আসবে, তারপর আসবে হচ্ছে ব্রোমাইড, তারপর আসবে ক্লোরাইড, তারপর আসবে ফ্লোরাইড। সো অ্যাসিডের সক্রিয়তা যেটা শিখছো এটা তাহলে অ্যানায়নের আকারটার উপর নির্ভর করছে, আকার যার বড় তার সক্রিয়তাটা বেশি। এখন অ্যাসিডের সক্রিয়তা যেটা তার কে এর ক্রোমো সেম, তাহলে কে এর ক্রোমো হবে সেম, আর পি কে যেহেতু মাইনাস লগ এর মধ্যে উল্টা রাশি, তাহলে পি কে এর ক্রোমো হবে উল্টা। অর্থাৎ কে এর ভ্যালু দিয়ে যদি তোমাকে জিজ্ঞাসা করে কোন অ্যাসিডটা বেশি সক্রিয়, তাহলে তুমি বলবা যার পি কে এর ভ্যালু বেশি। আর পি কে এর যদি ভ্যালু দিয়ে জিজ্ঞাসা করি কোন অ্যাসিড বেশি সক্রিয়, তাহলে বলবা যার ভ্যালুটা কম সে বেশি সক্রিয়। ঠিক আছে, ওকে, এই জিনিসটা মাথায় রাখবো। তো তাহলে আমাদের অ্যানায়নের আকারের উপর বা ঋণাত্মক আয়নের আকারের উপর নির্ভর করতেছে। নেক্সট আমরা দেখি, যদি নেক্সট আর নাই তাহলে এই পর্যন্তই আমাদের মোটামুটি জিএসটি পার্টের ক্লাসটা ছিল। অনেক বেশি আগেকার কোশ্চিনগুলো যদি তুমি খেয়াল করো সাস্টে আসতো যেগুলো, অনেক বেশি হচ্ছে ক্যালকুলেটিভ যেগুলো সেগুলো আমরা একটু স্কিপ করার ট্রাই করছি, কারণ সাস্ট তো এখন আলাদা হয়ে পড়ছে, সাস্ট আলাদা হয়ে পড়ছে না, সাস্ট যেহেতু আলাদা হয়ে গেছে তাহলে ব্যাপারটা এরকম হয়েছে যে আমাদের সাস্টে আবার ক্যালকুলেটর অ্যালাউড ছিল, তার মানে ওখানে ক্যালকুলেটর দিয়ে করতে দিছে। আর এই জিএসটির যেটা এটা পুরো ভার্সিটি প্যাটার্নে, এখানে ক্যালকুলেটর অ্যালাউড না। দ্যাটস মিন আমরা ওই যে কঠিন ক্যালকুলেশনগুলো ছিল সাস্ট যেহেতু আলাদা হয়ে গেছে, ওদের প্যাটার্ন ধরে আর কোশ্চেন ব্যাংক আমরা ওই জন্য আমরা দেখতেছি না, আমরা হচ্ছে ক্যালকুলেটর বাদে যেগুলো করা যায় এগুলোর দেখে বেশি ইমফ্যাসিস করবো, এগুলোকে বেশি গুরুত্ব দিয়ে করবো, ইনশাআল্লাহ তাহলে একটা ভালো ফলাফল আমরা এখান থেকে বের হয়ে আসতে পারবো। যেমন পিএইচ এর ম্যাথগুলো, পিওএইচ এর ম্যাথগুলা, তারপর আমাদের বিভিন্ন কেপি কেসির কিছু ম্যাথ দেখলাম ক্যালকুলেটর বাদে করা যাচ্ছে, কেপির বিভিন্ন যেই বিক্রিয়াগুলো আছে এগুলোর কেপির রাশিমালা যদি আমি মনে রাখতে চাই তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। সো আজকে আমরা এই পর্যন্তই হচ্ছে রাখতেছি, তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাসে হয়তো দেখা হবে। যদি তোমার কোনো মনে কোনো কোশ্চিনে কনফিউশন জাগে তাহলে সিয়াম ভাইয়াকে ইনবক্স করে ফেলবা, বা আমাকে কেমিস্ট্রিওয়ালা গ্রুপে হচ্ছে নক দিলে পেয়ে যাবা, বা হচ্ছে পেজে নক দিলে পেয়ে যাবা, বা তুমি হালকেনিস্টিয়ান ফ্যামিলি যেই গ্রুপটাতে আসো সেই গ্রুপে পোস্ট করে ফেলতে পারো। যে কোনো ভাবেই হোক ভাইয়াকে রিচ করার ট্রাই করবা। সো ভাইয়ার মতো এগ্রি প্লাস জিএসটিতে ভালো একটা ফলাফল যদি তোমরা করতে চাও, ইনশাআল্লাহ ভাইয়ার কিছু টেকনিক আছে, টেকনিকগুলো ক্লাস আমি দেখানোর ট্রাই করছি, সেই টেকনিকগুলো যদি তুমি অ্যাডাপ্ট করে সুন্দরভাবে কোপ দিতে পারো ইনশাআল্লাহ ভালো করবে। আমি কিছু কথা বলে দিই যে তোমার কোশ্চিন কোনো অ্যাপ্রোচ করার সিস্টেমটা কি। যখন দেখছো যে একটা কোশ্চিন দেখেই তুমি পারতেছো সেটা সাথে সাথে দাগাও। যদি মনে হয় যে এটা দেখে আমার একটু ক্যালকুলেশন করা লাগবে সেইটা তুমি পরের ধাপে যেয়ে দাগাও, কারণ যেটা তুমি দেখা মাত্র দাগাচ্ছ সেখানে তোমার নাম্বার পাওয়ার চান্সেসটা অনেক বেশি, অনেক কম টাইমে একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবা। আর সেকেন্ড বারে তুমি তাহলে অনেকগুলো কোশ্চিন একবারে 100টা কোশ্চিন একবার ওভারভিউ করছো, সেকেন্ড বারে যে তুমি দেখবা যে তুমি ক্যালকুলেশন যেগুলো করা লাগে সেগুলোর জন্য তুমি যখন এফোর্ট দিবা দেখবা যে অন্য যারা ওরা হচ্ছে একবারে 100টা কোশ্চেন পড়তেই পারবে না, কিন্তু তোমার কি হবে তুমি 1 থেকে 100টা কোশ্চেন 3বার রিভাইজ করে এক্সাম দিবা, যার ফলে তোমার অনেক সিলি কোশ্চেন থাকে যেগুলো মাঝে মাঝে দাগানো হয় না, লাস্টে যেয়ে দেখো অনেক কোশ্চেন থিওরিটিক্যাল ছিল, আমি ম্যাথমেটিক্স এখানে টাইম নষ্ট করছি। সো এই জিনিসগুলো হবে না তোমার এক্সামে, এবং তুমি ইনশাআল্লাহ ওই যে ভালো একটা পজিশন হোল্ড করতে পারবা। সো এই হচ্ছে মোটামুটি তোমাদের একটা গাইডলাইন দিয়ে দিলাম। সো ইনশাআল্লাহ তোমরা অনেক ভালো করো, অনেক অনেক বেশি শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।